আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। এই প্রত্যাশা এই শুভকামনায় আপনাদের সবাইকে আকন্দ হোমস ডায়েরির আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। ভিডিওর শুরুতেই আপনাদের সবার প্রতি মন থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, যারা আমার ভিডিও মিস হয়ে গেলে খোঁজ নেন যে কেন ভিডিও দিচ্ছি না। তো আমি তো কমিউনিটিতে পোস্ট করে জানিয়ে দিয়েছি, মোবাইল ইস্যু আর কিছুই না। আসলে একই কথা সবসময় বলতেও ভালো লাগে না, তারপরেও যেটা সত্যি সেটা না বললেও হয় না। একই ইস্যু আমার, ওই এক মোবাইল থেকে আরেক মোবাইলে ভিডিও নিতে গিয়ে যে প্রবলেমটা প্রায় সময় হয় সেটাই আবার ফেস করতে হয়েছে। এখন অনেকেই বলতে পারেন যে আপু একটা নতুন মোবাইল নিলেই তো পারেন, যেহেতু ভিডিও করেন, কাজ করেন। আসলে আমি ইউটিউবের চ্যানেল খোলার শুরুর দিক থেকেই ডিটারমাইন্ড ছিলাম যে আমি ইউটিউবের জন্য একটা টাকাও খরচ করব না। এটা আসলে সম্পূর্ণ আমার পার্সোনাল অপিনিয়ন বলেন বা আমার ইচ্ছা বলেন। অনেকেই মনে করেন আসলে যে ইউটিউবে ভিডিও বানাতে গেলে অনেক সুন্দর সুন্দর জিনিস লাগবে, ভালো বাসা হতে হবে। আসলে আমার কাছে সবসময় মনে হয় যে প্রতিটা মানুষের স্মার্টনেস হচ্ছে তার কাজে। তাই যদি না হতো তাহলে কিন্তু এমন অনেকেই আছেন যারা হচ্ছে অনেক ফার্স্ট ক্লাস লাইফ লিড করেন। তারা সবাই কিন্তু চ্যানেল বানিয়ে একদম উপরে উঠে যেত। তো এটা আসলে জাস্ট বলা এই জন্য, অনেকেই আছেন আসলে খুব বেশি মন ছোটো করেন যে আমার এটা নেই ওটা নেই। আসলে আমরা নেই খুঁজতে থাকলে অনেক কিছুই নেই, আবার যদি আছে খুঁজি সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে আছেরও অভাব নেই। তো আমি সবসময় এটা মনে করি যে প্রতিটা মানুষের স্মার্টনেস তার কাজে। খেয়াল করে দেখবেন আমার বাসায় ছেঁড়া পাপোশও ইউজ হয়। তো এখন চলছে যখন নিব তখন আবার নতুন ইউজ হবে। তো এরকমই আসলে আমাদের লাইফ বলেন, আমাদের কর্মক্ষেত্র বলেন, কোনো কিছুই আমাদের মন মতন হবে না, পারফেক্টলি হবে না। তো নিজের জায়গা থেকে নিজের করণীয় কাজটুকু করে যেতে হবে। যাই হোক, আসলে একটা কথার প্রেক্ষিতে অনেক কথাই বলে ফেললাম। সবসময়ের মতো বলবো, আমার কথার মাঝে ভুল ত্রুটি থেকে থাকলে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার আজকের ভিডিওটা শুরু করেছি ডাইনিং টেবিল ক্লিনিং দিয়ে। আমার এই ডাইনিং টেবিলটা দেখা যায় স্টাডির জন্য বলা চলে। তো জাহিন সকালবেলা পড়ছিল, ভাবলাম ও যাক, দেন একসাথে ক্লিন করে নিব। আম্মা আব্বা চলে গেছেন, ওনারা চলে যাওয়ার পর দিনেই হচ্ছে আমি নিউজ পাই যে আমার এক কাজিন হসপিটালাইজড। তো সেইখানে দৌড়াদৌড়ি করা লাগে। তো সব কিছু মিলে আসলে ঘরের অবস্থা খুবই বাজে। একে তো হচ্ছে বাসায় কেউ আসলে কিছু কাজ জমেই যায়, পাশাপাশি কাপড় ধোয়ার যে কাপড় জমে যাওয়ার যে ব্যাপারটা, সেটা একদম অন্য লেভেলে চলে যায়। তো ভাবছিলাম পরের দিন কিছু ক্লিন করে ফেলবো, যেহেতু পরদিনও হসপিটালে দৌড়াদৌড়ি করা লাগছে, যার কারণে সেগুলো আর করা হয়ে ওঠেনি। তো আজকে হচ্ছে একজন কাজের খালার হেল্প নিচ্ছি। তো ওনাকে আসতে বলছিলাম, ওনাকে নিয়ে কাজগুলো করছি। তো উনি হচ্ছে আমাদের যে পাশের ইউনিটটা সেটাকেও একটু ঝাড়ু দিয়ে মুছে দিবে। তখন যে দেখলেন টি টেবিলে ড্রেস আমি খালাকে দিব, তাই জন্য একদম সোফার সামনেই রেখেছি যাতে যাওয়ার সময় ভুলে না যাই। ওনাকে মূলত আমি পেয়েছি কাপড় ডোনেট করার উসিলাই, যে আমি যে দোকান থেকে হচ্ছে সবজি কিনি, ওনাকে বলে রাখছিলাম যে এরকম একজন দিতে। আসলে আমাদের এমন অনেক সময় হয় যে আমরা একটা জিনিস দিতে গেলেও লুক খুঁজে পাই না। তো যাই হোক, সেই সুবাদে খালাকে পাওয়া, আলহামদুলিল্লাহ অনেক বেশি স্মার্ট উনি, ওনার কাজ খুবই সুন্দর। তো কাজের ফাঁকে ভাবলাম যে ওনাকে একটু চা দিই, আমিও খাই। যদিও দুধ চাটা আসলে একদমই অ্যাভয়েড করতে পারছি না ইদানিং, খুব বেশি কেন জানি না ঘুরে ফিরে দুধ চা খাওয়া হয়ে যাচ্ছে। তো এখানে ওনার জন্য আর আমার জন্য হচ্ছে চা বানিয়ে নিলাম। ওনাকে পার্মানেন্ট রাখা হয়নি, উনি বলল যে যেদিন প্রয়োজন হয় ফোন দিলে পাবো। তো তার আগে যে একজন খালা কাজ করতেন, ওনার আসলে একটু প্রবলেম হয়েছে, যার কারণে আসতে পারছেন না। ওনার ছেলে খুব বেশি অসুস্থ। সবাই সবার জন্য দোয়া রাখবেন, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। আসলে কেউ অসুস্থ থাকলে ওই পরিবারের উপর দিয়ে যে কি যায় সেটা শুধুমাত্র ভুক্তভোগীরাই জানে। তো আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবসময়ই সবাই সবার জন্য দোয়া রাখবো। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু রান্নাটা এইখানকারটা ওইখানে, ওইখানকারটা এইখানে সেট করে নিয়েছি। আর হ্যাঁ, ফুটেজ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, আগের ফুটেজ পরে চলে গেছে, পরেরটা আগে চলে এসছে। ভয়েস ওভার করতে গিয়ে দেখি। তো যাই হোক, একটু আগের আর পরের ফুটেজ এই আর কি।
তো রান্নারের ক্ষেত্রে যেটা হয়, হোয়াইট কালারের রান্নাটা আসলে রেক্সিনের নিচে দিলেই বেটার। তবে আমার কাছে কেন জানি নিচে দিলে মনে হয় যেন মানে এটা সৌন্দর্য হারায় যায়, যার কারণে উপরেই দিয়েছিলাম। আর যেহেতু হোয়াইট কালার অনেকটা মানে চাটা পড়েছে বা এসে পড়ে একটু মনে হচ্ছিল যে না এখানে আর রাখা যাবে না, তাই জন্য ওইটা টি টেবিলে নিয়েছি আর এটাকে দিয়েছি এখানে। তো আমাকে কিন্তু যখনই আমি রান্নার সম্পর্কে বলি আমি পেজের নাম মেনশন করে দিই, তারপরও আপুরা অনেক সময় বলেন লিখে দেন। তো যারা হচ্ছে রান্নার সম্পর্কে জানতে চান তাদেরকে বলবো যে নীলুফা শিমুল চ্যানেল থেকে যে আপু কমেন্টস করেন ওই আপুর চ্যানেলে গেলেই কিন্তু আপনারা হচ্ছে রান্নার নিতে পারবেন। তো আশা রাখি আপুরা বুঝতে পেরেছেন, কারণ প্রায় সময় যখন বলি যে ওয়াইরুদ শিমুল পেজ থেকে নিয়েছি তখন কিন্তু আসলে বুঝতে অসুবিধা হয়। তো যাই হোক, আমি ভাত বসিয়ে দিয়েছি, পাশাপাশি খালার জন্য এখানে পিঠা গরম করে নিচ্ছি, ওনার সাথে দিয়ে দিব। আর উনি আসলে যেহেতু আমার বাসায় কাজ করে ইউজড টু না, ওনার কিন্তু সাথে থাকা লাগতেছে, যার কারণে আমার রান্না বান্না অনেক বেশি লেট হয়ে যাচ্ছে। তো ভাবলাম ভাতটুকুন বসিয়ে দিই, ভাত হতে হতে যদি বাচ্চারা চলে আসে ডিমবাজি করে ঝটপট দিয়ে দেওয়া যাবে। তো এখানে হচ্ছে আমি পিঠাটা কেটে নিচ্ছি, পাশাপাশি হচ্ছে রান্নার প্রস্তুতিও নিয়ে নিচ্ছি। আমার গত ভিডিওতে শাম্মী ক্রিয়েটিভিটি ব্লগ থেকে আপু লিখেছিলেন, খুব ভালো লাগলো আপু তোমার কথাগুলো শুনলে কেন যেন মন থেকে শান্তিতে ভরে যায়। আর তুমি ময়মনসিংহ কোন জায়গায় থাকো? আমিও কিন্তু ময়মনসিংহের মেয়ে, দোয়াও ভালোবাসা রইল তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু কমেন্টসের জন্য। আমি তো রিপ্লাই করেছি, তারপরেও তোমার কমেন্টসটা পড়লাম। এত এত ভালোবাসা নিয়ে কমেন্টস করার জন্য আবারও মন থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। গত ভিডিওতে আমাকে অনেকেই জানিয়েছেন কে কোথা থেকে দেখেন, তার জন্য সত্যি সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। নাদিরা তানভীর আইডি থেকে আপু লিখেছিলেন, আপু আমি সিলেট থেকে বলছি, আমি আপনার ভিডিও অল টাইম দেখি, আমার অনেক ভালো লাগে আপনার সব কিছু, মাশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ আপু। আর সিলেটের প্রতি তো অন্যরকমই একটা ভালো লাগা কাজ করে, সেটা তো আপুরা নিশ্চয়ই বুঝেন। আসলে একটা জায়গায় অনেক দিন থাকলে এমনি একটা মায়া পড়ে যায়। আর সিলেট যেহেতু আমার বাচ্চাদের জন্ম, ওদের বড় হওয়া, বেড়ে ওঠা, তো আমার সংসার জীবনের সমস্ত স্মৃতি কিন্তু বলা চলে সিলেটেই, যার কারণে সিলেট শব্দটা শুনলেই অন্যরকম একটা আবেগ কাজ করে। তো কাজের খালা কিন্তু এখনও কাজ করছে, উনি হচ্ছে কাপড় ধুচ্ছেন আর আমি এদিকে হচ্ছে রান্নার প্রস্তুতি নিচ্ছি। তো আমি সবজি নিয়ে চলে আসলাম ফ্যানের নিচে, কারণ দৌড়াদৌড়ি করে কাজ করতে গেলে গরম অনেক বেশিই লাগে। তবে পেঁয়াজ ছুলতে গেলে যে প্রবলেমটা হয়, ফ্যান ছেড়ে পেঁয়াজ ছোলা যায় না, খোসা এদিক সেদিক পড়ে। যেহেতু ঘর ঝাড়ু দিয়ে মাত্রই মোছা হলো, ভাবলাম যে আমি কিচেনের কাজটা করি। আর সব সময় পেঁয়াজ রসুন ছোলা থাকলেও আজকে কিন্তু আমার মানে ফ্রিজের ঝাড়ে কোনো পেঁয়াজ রসুন নেই, তো তাই জন্য এখন আমাকে এগুলো ছুলে নিয়ে রান্নাটা করা লাগবে। তো রান্না একদম অল্প সময় হয়ে যায়, ওইরকম রান্নাই করব। জাস্ট হচ্ছে ঢেঁড়স ভাজা করব আর মাছ ভুনা করব। আপনাদের ভাইয়া দুপুরে আসবেন না, তো বাচ্চারা যে জিনিসগুলো দিয়ে খেতে পারবে সেগুলোই করে নিচ্ছি। আমার গত ভিডিওতে রান্নাটা সেট করার পর আপনারা সবাই জানিয়েছেন যে খুব সুন্দর হয়েছে। আসলে এক একজনের ভালো লাগা এক এক রকম। আমার সত্যিই খুব ভালো লেগেছে। এইখানে রান্নাটা সেট করার পর মনে হচ্ছিল যে কিচেনের লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। সামনাসামনি আসলেই অনেক বেশি সুন্দর লাগে। দেখা যায় কাউন্টার টপে আমাদের অনেক সময় চপিংয়ের কাজ করা লাগে, আবার অনেক সময় তরকারি সার্ভ করা হয়, মানে তরকারি সার্ভ করেও এখানে রাখা হয়। আর আমি যেহেতু রান্নার পর এখানেই রাখি, তো যদি রান্নারটা থাকে তাহলে এক্সট্রা কোনো স্ট্যান্ড ইউজ করা লাগে না, সরাসরি কিন্তু রাখা যায়। তো আমার জন্য আসলেই খুবই সুবিধা হয়েছে। তো মাছ ভুনা করার জন্য আমি হচ্ছে তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, আর পাশাপাশি এদিকে পানি বসিয়ে রেখেছি। রান্নাতে আসলে গরম পানি অ্যাড করলে দেখেছি তরকারির টেস্ট একরকম হয়, আর নর্মাল পানি অ্যাড করলে একরকম হয়। তো অনেক সময় হয়তো বা নর্মাল পানি দিয়েই করা হয়, তবে গরম পানিটা দিলে একটু হলেও টেস্টের তারতম্য হয়। শুধু গরম পানি না, এই যে আমি এখন যে কড়াইয়ে রান্না করছি, এই কড়াইয়ে রান্না করলে তরকারির যে টেস্ট হয় সেটা কিন্তু ননস্টিকের যে প্যানগুলো সেটাতে হয় না। কোনো একটা ভিডিওতে শিমুল আপু বলেছিল, তারপর থেকে আমি বিষয়টা আসলে নোটিস করছি, সত্যিই তাই। আসলে আমরা কখন কার কোন কথা থেকে কি শিখি সেটা কিন্তু কেউ জানি না। তো যাই হোক, এখানে পেঁয়াজটা ভেজে নেওয়ার পর আমি সব ধরনের মশলা দিয়ে দিয়েছি।
আর অল্প একটু পাঁচফোড়নের গুঁড়াও দিয়েছি। পাঁচফোড়নের গুঁড়াটা আসলে সব সময় যে আমি রান্নায় ইউজ করি এরকম না, মাঝে মধ্যে করা হয়। তবে আমার কাছে খুব বেশি ভালো লাগে। আমার মেজো যা এই রান্নাটা মানে এই মশলাটা খুব বেশি ইউজ করে, যে কোনো রান্নাতে উনি হচ্ছে পাঁচফোড়নের গুঁড়াটা দেয়। তো বাচ্চারা মাঝে মধ্যে বলে যে অনেক সময় মনে হয় যে কাকির রান্না। তো যখন একটানা পাঁচফোড়নের গুঁড়া দিয়ে রান্না করি তখন আবার ওরা বলবে যে আম্মু একটু গ্যাপ দিও, আর না হয় তোমার রান্নার যে ফ্লেভার সেটা ভুলে যাব। তো যাই হোক, আমি ঢেঁড়স ভাজিটাও এখন বসিয়ে দিব। আর ঢেঁড়স ভাজিটা খুবই সিম্পলি ওয়েতে করব। এখানে জাস্ট পেঁয়াজটুকুন ভেজে নিয়ে ঢেঁড়স আর হচ্ছে স্বাদ মতো লবণ, কাঁচামরিচ দিব। অনেক সময় হয় যে সব ধরনের মশলা দিয়ে করি, তবে দুইটার দুই রকম টেস্ট। আমার কাছে এইভাবেই ভালো লাগে। বাচ্চারা তো ঢেঁড়স ভাজি অত বেশি খেতে পছন্দ করে না। তো যাই হোক, এখানে কিন্তু রান্না ডান। আমি বাচ্চাদের জন্য খাবারও সার্ভ করে নিচ্ছি। ওরা চলে এসছে। আজকে রান্নার অনেক বেশি লেট হয়ে গেছে। আর এইসব কারণেই কিন্তু আমি হেল্পিং হ্যান্ড নিতে চাই না, কারণ তাদের সময়ের সাথে দেখা যায় আমাদেরকে চলা লাগে। ওরা তো ওদের সময় মতন আসে, পাশাপাশি হচ্ছে ওদেরকেও একটা সময় দিতে হয়। মানে আমার কাছে মনে হয় যে সময়ের অনেক বেশি ইনব্যালেন্স হয়ে যায়। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।